দর্শক, আইকন ভালো থাকুনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা। দর্শক, শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হচ্ছে কিডনি। এর কাজের ধরন, এর গুরুত্ব, এর রোগের ব্যাপ্তি ইত্যাদি বিবেচনায় এই অঙ্গটিকে বলা হচ্ছে অ্যামেজিং কিডনি। এই অ্যামেজিং কিডনিতে হতে পারে নানান সব রোগ ব্যাধি এবং তার গুরুত্ব বিবেচনায় প্রতি বছর বিশ্ব জুড়ে ঘটা করে পালন করা হয় ওয়ার্ল্ড কিডনি ডে বা বিশ্ব কিডনি দিবস, যেটি গতকাল 9 মার্চ বিশ্বজুড়ে পালন করা হয়েছে এবং সেটি বাংলাদেশেও বিশাল আয়োজনে সেটিকে পালন করা হয়েছে। দর্শক, এবারের ওয়ার্ল্ড কিডনি ডে বা বিশ্ব কিডনি দিবসের প্রতিপাদ্য ছিল কিডনি ডিজিজ অ্যান্ড অবেসিটি, হেলদি লাইফস্টাইল ফর হেলদি কিডনিস, যার বাংলার অর্থ হচ্ছে অনেকটা এরকম যে স্থূলতা কিডনি রোগ বাড়ায়, সুস্থ জীবনযাপনে সুস্থ কিডনি। আমরা এই আলোকে আমাদের আজকের অনুষ্ঠান সাজিয়েছি। আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে কিডনির রোগ ব্যাধি এবং স্থূলতা। এই নিয়ে আমরা আলাপ করব। আমাদের আলাপচারিতা রয়েছে দুজন অত্যন্ত খ্যাতিমান বিশেষজ্ঞ, যারা তাদের মেধায় স্বক্ষেত্রে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত। চলুন পরিচিত হই একে একে ওনাদের সাথে। শুরুতে পরিচয় করিয়ে দিচ্ছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতালের কিডনি রোগ বিভাগের বিভাগীয় প্রধান, বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মহিবুর রহমানের সাথে। দর্শক, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট থেকে এসেছেন অধ্যাপক, ডক্টর এবং সেই সাথে চিকিৎসক ডক্টর খালেদা ইসলাম। দর্শক, সেই সাথে রয়েছে আমাদের ফেসবুক পেজ বি হেলদি ভালো থাকুন, আরো রয়েছে আমাদের ওয়েবসাইট ভালো থাকুন .net। যে কোনো মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। রয়েছে আমাদের টেলিফোন নম্বরগুলো, কিছুক্ষণ পরপরই আপনারা টেলিভিশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ডায়াল ঘুরিয়ে নিন এবং আপনাদের প্রয়োজনীয় প্রশ্নের উত্তর জেনে নিন। ফাঁকে ফাঁকে শুনুন আমাদের গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং আলাপচারিতা। শুরুতেই অধ্যাপক ডাক্তার মহিবুর রহমান এবং ডাক্তার খালেদা ইসলাম, আপনাদের দুজনকে আরো এক দফা স্বাগতম আমাদের স্টুডিওতে। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, বাংলা ভিশনকে ধন্যবাদ জানাচ্ছি। জি, আমার পক্ষ থেকে আপনাকে এবং বাংলা ভিশনকে শুভেচ্ছা জানাচ্ছি, বিশেষ করে আজকের এই দিবসে। জি, আমরা অনেক কথা আপনাদের কাছে শুনবো কিডনি রোগ ব্যাধি এবং স্থূলতা নিয়ে। সবার আগে আপনার কাছে আমি জানতে চাই যে কিডনি রোগ ব্যাধির সাথে অনেক কিছু সম্পর্ক শুনেছি, তো এবারে এই প্রতিপাদ্যে শুনলাম যে স্থূলতা বা অতিরিক্ত ওজনের একটা সম্পর্ক রয়েছে। কি সেই সম্পর্ক? প্রথমে আমি একটু বিশ্ব কিডনি দিবস সম্বন্ধে একটু জানিয়ে দিই যে প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার 2006 সাল থেকে বিশ্ব কিডনি দিবস পালিত হয়ে আসছে সারা পৃথিবীব্যাপী, এবং তার প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষকে কিডনি রোগ সম্বন্ধে সচেতন করা, মানুষের মধ্যে কিডনি রোগের জ্ঞান বৃদ্ধি করা। তো এবারে প্রতিপাদ্য বিষয় ছিল ওবেসিটি অ্যান্ড কিডনি ডিজিজ, অর্থাৎ স্থূলতা ও কিডনি রোগ। স্থূলতা বিভিন্নভাবে কিডনি রোগ করতে পারে, এটি প্রত্যক্ষভাবে করতে পারে, পরোক্ষভাবে করতে পারেন। প্রত্যক্ষভাবে হচ্ছে যে আমাদের কিডনিতে যে প্রতিটি কিডনিতে 1 লক্ষ করে ছাঁকনি আছে, যা আমাদের শরীর থেকে দূষিত পদার্থ প্রতিদিন ছেঁকে বের করে দিচ্ছে প্রস্রাবের সঙ্গে, এবং সেই ছাঁকনিকে আমরা বলি গ্লোমেরুলাস। এই স্থূলতা এই গ্লোমেরুলাসকে আক্রান্ত করতে পারে এবং এটা এই গ্লোমেরুলাসগুলো প্রদাহ তৈরি করে গ্লোমেরোনেফ্রাইটিস করতে পারে। এটা হচ্ছে প্রত্যক্ষভাবে স্থূলতা কিডনি রোগে জন্ম দিতে পারে। এছাড়া স্থূল মানুষ বেশি পরিমাণে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়ে থাকে, এবং ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ দুটোই কিডনি রোগকে তৈরি করতে পারে, এবং এভাবে স্থূলতা বিভিন্নভাবে কিডনি রোগকে প্রভাবিত করতে পারে। জি, আমরা শুনলাম দর্শক স্থূলতার সাথে কিডনি রোগগুলোর কিরকম সম্পর্ক রয়েছে। আমরা আরো শুনবো আলাপচারিতায়। তার আগে এইটুকু জেনে নিই আমরা যে দর্শক, আমরা অনেকেই আছে যে লোকজনকে দেখে বলি যে আপনি মোটা, আপনি মোটার দিকে, আপনি অতিরিক্ত ওজনদার, কিংবা আপনি অপুষ্টিতে ভুগছেন, ওজনটা একটু বাড়ানো দরকার। তো এই যে ওজনের সাথে ওজনের একটা সায়েন্টিফিক সংজ্ঞা রয়েছে যে কতটুকু ওজন হলে তাকে আমরা স্বাভাবিক বা নরমাল বলবো, আর কতটুকু হলে সেটিকে আমরা বলবো যে অতিরিক্ত ওজন বা স্থূলতা।
আপনি কি সেই সায়েন্টিফিক সংজ্ঞাটা আমাদেরকে বলবেন? অবশ্যই, ধন্যবাদ আপনাকে। এটা আসলে আমাদের মনে হয় যে এটা জানা সবাই উচিত, কারণ আজকাল আমরা স্বাস্থ্য সচেতন সবাই, বিশেষ করে আমরা জানি যে 8 তারিখে বিশ্ব নারী দিবস গেল। তো নারীদেরকে যদিও বলা হয় যে নারীকে কেন ওই দিনই বিশেষভাবে শুভেচ্ছা কিংবা দিবস জানানো হবে, কিন্তু তারপরও আমরা বলি যে এই ওজন নিয়ে সবচেয়ে বেশি আমরা কি বলবো আজকাল প্রবলেমে আছে নারীরা। যে আমাদের সৌন্দর্য সচেতনতা যদি বলি, আমরা স্বীকারই করি যে এই ব্যাপারে আমরা অনেক বেশি আগের চেয়ে সচেতন। সুতরাং কাউকে দেখেই বলা উচিত না যে আপনার ওজন বেড়ে গেল, আপনি মোটা, আপনি রোগা। আমাদের এখন যে অবস্থা এসছে, আমরা সবাই আসলে জানতে চাই যে অ্যাকচুয়ালি একজনকে কখন আমরা স্থূলকায় বলবো। তো সেই হিসাবে আমাদের যে সায়েন্টিফিক্যালি যে ব্যাখ্যা আছে, দুই ভাবে আমরা বলতে পারি। একটা হচ্ছে যে আমরা একজনের ওজন নিলাম, উচ্চতা নিলাম, নেওয়ার পর একটা চার্ট আছে, সেই চার্টের সাথে তুলনা করে আমরা বলতে পারি সেই চার্টের চেয়ে তার ওজন যদি বেশি হয়, খুব এটা ইজি দেখা, তাহলে আমরা বলতে পারি তার ওজন স্বাভাবিক কিংবা স্বাভাবিকের চেয়ে বেশি, অথবা তিনি স্থূলকায় কিনা। এছাড়া আরেকটা ফর্মুলা আছে যেটাকে আমরা বলি BMI অর বডি মাস ইন্ডেক্স। সেখানেও আমরা একটা কাট অফ পয়েন্ট, সেটা মাপা খুব সোজা, নিজেই প্রত্যেকে আমরা সেটাকে ক্যালকুলেশন করতে পারি। ওজন কিলোগ্রামে নিয়ে উচ্চতাকে মিটারে নিয়ে স্কোয়ার করে ভাগ করলে যেটা পাওয়া যায়, এই ফর্মুলাটা দিয়ে আমরা বুঝতে পারি যে কারো 18.5 এর বেশি যদি কখনো কারো ওজনটা হয়, মানে BMI ভ্যালুটা, তখন আমরা তাকে স্থূলকায় বলি। আমি একটু এখানে যোগ করি, সেটা হচ্ছে যে উনি যেটা বললেন BMI, হ্যাঁ এটাই হচ্ছে যে আপনি ওজনকে আপনার উচ্চতার স্কোয়ার মিটার দিয়ে ভাগ করে বের করতে পারেন। যদি আপনি 25 কিংবা তার নিচে থাকেন, তার মানে আপনার ওজন ঠিক আছে। আপনি 25 থেকে 30 পর্যন্ত হলে আপনি অতিরিক্ত ওজন, আর 30-এর বেশি হলে মোটা, হ্যাঁ আপনার ওজন বেশি। স্থূল বা ওবিস বলতে বোঝায় আপনার যদি BMI 30 কিংবা তার বেশি হয়, তখন আপনি হচ্ছে স্থূল। আর 25 থেকে 30 পর্যন্ত আপনি হচ্ছেন অতিরিক্ত ওজন, এটাকে বলে ওভারওয়েট অথবা অতিরিক্ত ওজন। এবং 30-এর বেশি হলে বলা হচ্ছে যে আপনি ওবিস কিংবা স্থূল। আর তার 35 পড়ে গেলে সিভিয়ার মরবিড ওবেসিটি, মানে অতি বেশি মাত্রায় স্থূল, যে মারাত্মক আকারে ওজনদার বা স্থূলতা। দর্শক, আমরা শুনলাম যে স্থূলতা বা অতিরিক্ত ওজনের একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। একটা উদাহরণ নেই, যেমন ধরুন একটা মানুষ, একটা পুরুষ মানুষ, তার উচ্চতা হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি বা 5 ইঞ্চি, তার ওজনটা কত হওয়া উচিত স্বাভাবিক মাত্রায়? স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে এই যে আমাদের, তার আগে আরেকটু ওই কঠিন ইয়েতে যাব না, সেটা হচ্ছে যে আবার বডির একটা স্ট্রাকচার আছে, যেমন লার্জ ফ্রেম, স্মল ফ্রেম, মিডিয়াম ফ্রেম। তো সবকিছুকে কনসিডারেশন নিয়ে আমরা মোটামুটি বলতে পারি যে এই উচ্চতা যদি কারো থাকে, তাহলে তার ওজন 60 থেকে 62 কেজি পর্যন্ত আমরা বলি স্বাভাবিক। একটা মানে আমাদের এভারেজ যে হাইটটা সেটা বলছি। একটা মহিলা যদি 5 ফুট ইন এন্ড অ্যারাউন্ড হাইট থাকে, উচ্চতা থাকে, তার ওজনটা কেমন হবে? তার ওজন ম্যাক্সিমাম যেটা হতে পারে 50 থেকে 51 কেজি, এর বেশি না কোনোভাবে। আচ্ছা, আমরা শুনলাম। দর্শক, আমরা আরো অনেক কথা শুনবো, তবে যেহেতু আপনাদের দিন, আপনাদের একটা প্রশ্ন এসেছে, প্রশ্নটা নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মিরপুর থেকে জিকসান বলছিলাম। জি, আমার কোশ্চেনটা হচ্ছে, ক্রিয়েটিনিন বেড়ে গেলে এটা কি কমানোর কোন সিস্টেম আছে, মেডিসিনের মাধ্যমে কিংবা অন্য কোনো ভাবে? আচ্ছা, শুনুন ভাই, আপনার প্রশ্নের উত্তর। ক্রিয়েটিনিন বাড়ে কেন? ক্রিয়েটিনিন হচ্ছে আমাদের কিডনি রোগ আছে কিনা সেটা নিরূপণ করার একটি উপায়, যেটা আমরা রক্তে আমরা মেপে থাকি, আমরা বলি সিরাম ক্রিয়েটিনিন লেভেল। এটা নর্মাল ভ্যালু হচ্ছে 1.3, মহিলাদের বেলায় 1.3, পুরুষের বেলায় 1.4, এবং এর উপরে গেলে আমরা বলি যে তার কিডনির কার্যক্ষমতা কমে যাচ্ছে। সুতরাং এটা তোমরা যে প্রশ্নটা যে ক্রিয়েটিনিন বেড়ে গেলে এটা কমানোর কোনো উপায় আছে কিনা, সেটা আসলে নির্ভর করে ক্রিয়েটিনিন কেন বেড়েছে তার উপর। ক্রিয়েটিনিন যদি হঠাৎ করে বেড়ে যেয়ে থাকে, যেটাকে আমরা বলি অ্যাকিউট কিডনি ইনজুরি বা অ্যাকিউট রেনাল ফেলিয়ার, সেই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে এটাকে আবার কমিয়ে আনা যায় যদি আমরা যে কারণে ক্রিয়েটিনিন বেড়েছে সেই কারণটি আমরা চিকিৎসা করতে পারি। কিন্তু যখন আপনার ধীরে ধীরে ক্রিয়েটিনিন বেড়ে যায়, যেটাকে আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ বা ক্রনিক রেনাল ফেলিয়ার, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ক্রিয়েটিনিন হয়তো আবার কমিয়ে ফেলা সম্ভব হয় না। তবে ডেফিনেটলি আপনি কেউ যদি, যে ধরেন একজন ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের রোগী, তার ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাচ্ছে,
কিডনি আক্রান্ত হওয়ার ফলে উনি যদি ভালোভাবে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করেন তাহলে কিন্তু ক্রিয়েটিন কিছুটা কমে আসতে পারে, কমে আসতে পারে, তার মানে তার কিডনি কার্যক্ষমতা একটু বৃদ্ধি পেতে পারে। উনি যে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করেন, ওনার খাদ্যাভ্যাস উনি নিয়ন্ত্রণ করেন তাহলে। সুতরাং ক্রিয়েটিন তখনই কমে আসবে যখন আমরা জানবো কেন ক্রিয়েটিন বেড়েছে, সেই কারণটা আমরা যদি বের করতে পারি তাহলে আমরা ক্রিয়েটিন কমানো যাবে কিনা সেটা। আচ্ছা, একটু আপনার কাছে জানতে চাই যে যেহেতু এবার কিডনি দিবস গতকাল পালিত হয়েছে, এখনো তার রেস্টটা রয়ে গেছে, কিডনির কি কি রোগ নিয়ে রোগীরা আপনাদের কাছে বেশি আসে? হ্যাঁ, কিডনির অনেক রোগ নিয়ে আমাদের কাছে আসেন রোগীরা। একটি হচ্ছে হঠাৎ করে কিডনি বিকল হয়ে যাওয়া, যেটাকে আমরা বলি অ্যাকিউট কিডনি ইনজুরি বা অ্যাকিউট রেনাল ফেলিয়ার। আরেকটা হচ্ছে ধীরে ধীরে কিডনি কার্যক্ষমতা কমে যাওয়া, যেটাকে আমরা ক্রনিক কিডনি ডিজিজ বা ক্রনিক রেনাল ফেলিয়ার আগে বলা হতো। আর এছাড়া বাচ্চারা আমাদের কাছে অনেকেই আসেন যাদের শরীরে পানি জমে যাচ্ছে, শরীর ফুলে গেছে, সেটাকে আমরা বলি নেফ্রোটিক সিনড্রোম। এই তিনটা হচ্ছে প্রধান অসুখ তার আমাদের কাছে রোগীরা নিয়ে আসেন। এছাড়া আরো অনেক, মানে কিডনিতে পাথর, কিডনিতে টিউমার, এই ধরনের অনেক সমস্যা নিয়েও আসেন, কিন্তু ওই তিনটি হচ্ছে প্রধান কিডনিজনিত একটা রোগ। জাস্ট একটু আইডিয়া যে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে প্রচুর মানুষ আমাদের কাছে আসেন, তাই না? তাহলে এই অসুখগুলো নিয়ে রোগীরা বেশি আসে আপনাদের কাছে, এবং তার মধ্যে যেটি দীর্ঘমেয়াদী রোগ সেটি হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘমেয়াদী কিডনি দুর্বল হয়ে যাওয়া, কিডনি দুর্বলতা বা কিডনি কার্যকারিতা ধীরে ধীরে কমে যাওয়া। জি দর্শক, আমরা আরো অনেক কথা শুনতে চাই আমাদের বিশেষজ্ঞদের কাছ থেকে। আরেকটি ফোন নিয়ে নিই তার আগে আপনাদের কাছ থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আমি রাজশাহী থেকে নুপুর বলছি। আমার প্রশ্নটা হচ্ছে, আমার তলপেটের ডান দিকে মাঝে মধ্যে ব্যথা করে, আবার বাম দিকেও মাজার দিকে মাঝে মধ্যে ব্যথা করে। এটা কি কিডনির কোনো সমস্যা? অনেকের প্রশ্ন। নুপুর বোন নুপুর, আপনার এই প্রশ্নটা শুধু আপনার না, অনেকের মনের মাঝেই রয়েছে। ব্যাপার হচ্ছে যে উনি যেন বলেছেন ওনার তলপেটের ডান দিকে মাঝে মাঝে ব্যথা করে, তো তলপেটে কিডনি থাকে না, সুতরাং এটা কিডনির জন্য হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং মাঝে মাঝে বাম দিকেও করে। এটা হয়তো ওনার আমরা যেটা বলি যে গাইনোকোলজিক্যাল প্রবলেম, ওভারিয়ান কিংবা ইউটেরাইন কোনো প্রবলেম, সেগুলোর জন্য হওয়ার সম্ভাবনা বেশি। কারণ কিডনি থাকে আসলে আমাদের পেটের পেছনের দিকে, মানে আমাদের শিরার, আমাদের শিরদাঁড়ার দুই পাশে, আমাদের ভার্টিব্রাল কলামের দুই পাশে। সুতরাং তলপেটে কিডনি রোগের জন্য তলপেটে ব্যথার সম্ভাবনা কম। তবে হতে পারে যদি প্রস্রাবের থলিতে, ইউরিনারি ব্লাডারে কোনো সমস্যা, কিডনির যদি ব্যথা হয়, কিডনি জনিত ব্যথা হলে সেটা কোন দিকে হবে? সেটা সাধারণত এটাকে আমরা বলি লয়েন। লয়েন মানে হচ্ছে আমাদের পেটের পিছনের দিকে এবং শিরদাঁড়ার দুই পাশে। আচ্ছা, সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, যত মানুষ আপনাদের কাছে এই যে পেছনের দিকে ব্যথা নিয়ে আসেন, তাদের কত পার্সেন্টের কিডনির সমস্যা? হ্যাঁ, তাদের খুব কম পার্সেন্ট। অনেকেরই কিডনি রোগের সমস্যা থাকেন না, কিন্তু তারা যেহেতু মানুষ কিডনি রোগ নিয়ে একটু সচেতন, তাই ওই কোমরে ব্যথা হলেই কিংবা পিঠের পেছনের দিকে ব্যথা হলেই তারা আমাদের কাছে চলে আসেন। তা আমরা পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারি তা কিডনি রোগ আসলে আছে। আমারও মনে হয় যে একটুখানি যুক্ত করতে পারি যে আমার বন্ধু বান্ধব যারা, আমি যেহেতু নিউট্রিশনে পড়াই, তারা প্রায় দেখা যায়, আমার ডক্টর যখন জানে একটু ব্যাক পেন হলেই এসে আমার কাছে, আচ্ছা আমার কি কিডনিটাই গেল কিনা, থাকে ভাষা যে কিডনিটাই কি চলে গেল কিনা। আচ্ছা, মানে যত ব্যথা তত কিডনির সমস্যা, যত পিঠে ব্যথা, নিচের দিকে ব্যথা, অনেক কারণ আছে, অনেক কারণ, কিন্তু কিডনিটাকে খুব ভয় পায় যে কিডনি ডিজিজ। এবং বেশিরভাগই কিন্তু মাস্কুলোস্কেলেটাল, মানে হাড় কিংবা মাংসের ব্যথার জন্য হয়। আচ্ছা দর্শক, আমরা শুনলাম যে ব্যথা হলে ভয় পাবার কিছু নয়, সব ব্যথাই কিডনির কারণ নয়। আমরা একটু সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘমেয়াদী কিডনির দুর্বলতা নিয়ে আসি। যারা এই সমস্যায় ভোগেন তাদেরকে চিকিৎসকরা কি খেতে পারবেন কি খেতে পারবেন না তার একটা লম্বা লিস্ট ধরিয়ে দেন। তো এরকম একটা লিস্ট আপনার কাছ থেকে আমরা চাচ্ছি। দর্শকদেরকে আশ্বস্ত করুন যাদের ক্রনিক কিডনি ডিজিজ তারা খুব মন খারাপ করেন যে আমার সব খাওয়াই বোধহয় বন্ধ হয়ে গেল। না, আসলে এটা আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই যে তাদের সব ধরনের খাবার বন্ধ করার কোনো কারণ নেই। আমার পাশে কিডনি স্পেশালিস্ট আছেন, ওনারা যেটা আমরা খুব বেশি দেখি যে আমরা কিডনি আসলে মূলত আমাদের বডির একটা ছাঁকনি মতো কাজ করে। তো সেই কিডনি যখন ঠিকমতো কাজ না করে, সেই ছাঁকনিটা যেহেতু ঠিকমতো কাজ করতে পারে না, তো সেই কারণে নর্মালি আমরা যে খাবারগুলা খাই, বিশেষ করে আমাদের বডিতে কিছু ইলেকট্রোলাইট আছে, যেমন ক্যালসিয়াম, ফসফেট, পটাশিয়াম, এগুলা যদি শরীরে কোনো কারণে বেড়ে যায়, বিশেষ করে পটাশিয়াম, তাহলে
যেহেতু পটাশিয়ামের একটা বড় কাজ হচ্ছে হার্টের ফাংশনটাকে সচল রাখা, তো কিডনি যদি ঠিক মতো কাজ না করে, কিছু কিছু খাবার আছে যেসব খাবারে পটাশিয়ামের পরিমাণ খুব বেশি, সেই খাবারগুলা খেলে তখন দেখা যাচ্ছে শরীরে ক্ষতি করে, এবং একটা সময় এমনও হতে পারে যে হার্টে পর্যন্ত এফেক্ট হতে পারে। তো সেই খাবারগুলাকে আমরা যতটা সম্ভব কম খাবো, এটা একটা। আরেকটা হচ্ছে পানির পরিমাণটা, সেটা হচ্ছে যে কিডনির রোগটা কোন পর্যায়ে আছে সেটা দেখে আমরা নর্মালি বলি যে একজন মানুষকে 8 গ্লাস পানি খেতে, কিন্তু কারো কিডনি যদি ঠিকমতো কাজ না করে তখন আমরা দেখবো যে তার কিডনি, তার ইউরিনারি আউটপুট কত, সেটার উপর ডিপেন্ড করে আমরা তার পানিটাকে কিছুটা রেস্ট্রিক্ট করে দিব এটা। আর পটাশিয়াম যুক্ত খাবার হচ্ছে, আমরা জানি যে সমস্ত ফলমূলেই পটাশিয়াম বেশি আছে, তো সেই ফলগুলাকে একদম বাদ না দিয়ে অল্প পরিমাণে খাওয়া। আর তার মধ্যে আবার কিছুটা আসার কথা আছে, কিছু ফল আছে যেটাতে পটাশিয়ামের পরিমাণ কম, যেমন একটা আমাদের দেশে খুব পরিচিত ফল হচ্ছে আপেল। আপেল আমরা কিন্তু নিশ্চিন্তে খেতে পারি, সেটাতে আমার পটাশিয়ামের পরিমাণ বাড়বে না। বাদ দিতে হবে কি কলা, বাদ দিতে হবে কি ডাবের পানি, এই ধরনের খাবারগুলাকে অনেক সময় বাদ দেওয়াই ভালো। ডাবের পানি খেলে কিডনি ভালো থাকবে, কিডনি দুর্বল যারা তারা বেশি বেশি করে ডাবের পানি খেতে চান যে আমার কিডনিটাকে ভালো করা। এই উত্তরটা হচ্ছে হ্যাঁ আর না, দুইটাই। যদি আমার কিডনিতে কোনো সমস্যা না থাকে, ডাবের মতো উপকারী কিছু তো আমরা পাই না, কিন্তু আমার কিডনি যদি ঠিকমতো ফাংশন না করে সেই ক্ষেত্রে ডাব আমার জন্য ক্ষতিকর। আচ্ছা, প্রোটিন রেস্ট্রিকশন দেন আপনারা যারা কিডনির দুর্বলতায় ভোগেন, তাদেরকে বলেন যে আপনি আমিষ জাতীয় খাবার খেতে পারবেন না, এইটুকুন খেতে পারবেন, এই ব্যাপারে আপনার কাছে পরামর্শ। আমরা যেটা প্রধানত রেস্ট্রিক্ট করে থাকি কিংবা খেতে কম বলি সেটা হচ্ছে আমিষ জাতীয় খাবার, কেননা আমিষ বেশি খেলে কিডনি যে ধীরে ধীরে কার্যক্ষমতা কমে যাচ্ছে, সেই কার্যক্ষমতা কমে যাওয়ার পরিমাণটা বেড়ে যেতে পারে। সেজন্য আমরা বলি আমিষের পরিমিত পরিমাণ আমিষ খেতে, সেটা হচ্ছে আপনি 0.6 গ্রাম পার কেজি বডি ওয়েট, এটাতে আসে 40 থেকে 50 গ্রাম প্রোটিন খেতে পারে। মানে বুঝতে পারছি না যে 40 থেকে 50 গ্রাম প্রোটিন, 40-50 গ্রাম প্রোটিন মানে হচ্ছে সারাদিন উনি মাঝারি সাইজের 3 টুকরা মাছ অথবা মাংস খেতে পারে। যেমন একটু সাইজটা দেখানো যায়, মাঝারি সাইজের 1 ইঞ্চি 1 ইঞ্চি। আমি একটু যুক্ত করতে পারি, মাপ যেটা সেটা হচ্ছে যে আমরা যে তরকারি চামচ যেটা, সেটা হচ্ছে একটা বড় চামচ হচ্ছে 15 গ্রাম। তো সেইভাবে যদি আমরা মাপটা করি, আমার মনে হয় যে রোগীদের জন্য আরো সোজা হয় যে মাপটা ইয়ে করতে। আমরা বলি 40 থেকে 50 গ্রাম, মানে মাঝারি সাইজে 3 টুকরা মাছ মাংস সারাদিনে। অনেকেই ভীত হন ডাল খাওয়া নিয়ে, ডাল খেতে পারবেন না সেটা ব্যাপার না, ডাল উনি খেতে পারবেন, ডাল হচ্ছে 2nd ক্লাস প্রোটিন। তো আমরা যেহেতু বলি যেহেতু প্রোটিন রেস্ট্রিক্টেড, 1st ক্লাস প্রোটিন খাওয়াই ভালো, মাছ মাংস ডিম দুধ সেগুলো। তবে উনি মাঝে মাঝে যে ডাল খেতে পারবেন না, কি অল্প করে ডাল খেলে কোনো সমস্যা নেই। আর ফল খাওয়ার ব্যাপারে আমি বলে দিই, 3টি ফল উনি খেতে পারেন ভয় না পেয়ে, সেটা হচ্ছে একটা হচ্ছে আপেল, পেয়ারা এবং পেঁপে। এই 3টা ফলেই পটাশিয়ামের পরিমাণ অন্যান্য ফলের তুলনায় একটু কম, ফলে 3টা ফল খাওয়া যেতে পারে। তবে ফল খাওয়া যাবে না তা না, এবং এটা আসলে প্রত্যেকটা পেশেন্টের জন্য আলাদা আলাদা, কারণ কোনো পেশেন্টে দেখা যাচ্ছে পটাশিয়ামের পরিমাণ বেশ কম, সেই পেশেন্ট কিন্তু কিছু ফলমূল খেতে পারবে। আর অনেকের আছে রক্তে পটাশিয়ামের পরিমাণ বেশি, তার বেলায় হয়তো এটা রেস্ট্রিক্ট করতে হবে। লবণ খাবার ব্যাপারে কি পরামর্শ? হ্যাঁ, লবণ খাবারের ব্যাপারে আমরা বলি যে আলাদা লবণ খাওয়া উচিত না, কারণ এই কিডনি যারা দীর্ঘায়িত কিডনি বিগত তাদের বেশিরভাগই প্রায় 90% মানুষেরই উচ্চ রক্তচাপ থাকে। শুধু লবণ খান তাহলে ওনার রক্তচাপ বৃদ্ধি পাবে, প্লাস হচ্ছে যে ওনার শরীরে পানি জমে থাকবে। সেজন্য আমরা লবণ খেতে, আলাদা লবণ খেতে নিষেধ করি। তবে রান্নায় যতটুকু লবণ আছে সেটুকু খাওয়া যায়, সেটুকু খাওয়া যাবে, তাই না? আরেকটি ব্যাপার হচ্ছে গিয়ে শুধুমাত্র যাদের কিডনি দুর্বল তাদের বেলায় না, সেটাতে আমরা পরামর্শ পেলাম। পানি খাবার ব্যাপারে অনেকের একটা কনসেপ্ট আছে যে অনেক বেশি পানি খেলে আবার কিডনি ভালো থাকবে। আচ্ছা, এটা আসলে কোত্থেকে জন্ম নিয়েছে আমি জানি না। স্যার আমরা শুনবো, দর্শক অনেক বেশি পানি খেলে আমার কিডনি ভালো থাকবে এই আশায় অনেকে সকালবেলায় উঠে তো অনেক পানি খান, সারাদিনও প্রচুর পরিমাণ পানি খান। আসলে এই প্র্যাকটিসটি বিজ্ঞানসম্মত কিনা এই সম্পর্কে প্রশ্নের উত্তর আমরা শুনবো, তবে তার আগে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। আপনাদের স্বাগতম আইকন ভালো থাকুনের পক্ষ থেকে। আমরা আলাপ করছিলাম কিডনির রোগ ব্যাধি এবং স্থূলতা নিয়ে, এবং আলাপের কারণ ছিল গতকালে বিশ্বব্যাপী পালিত হওয়া বিশ্ব কিডনি দিবস বা ওয়ার্ল্ড কিডনি ডে। এবং আমাদের এই আলাপচারিতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর মহিবুর রহমান এবং উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর খালেদা ইসলাম।
দর্শক, বিরতির আগেই আমি প্রশ্ন করেছিলাম আমাদের বিশেষজ্ঞদের কাছে যে একটা ধারণা রয়েছে আমাদের মধ্যে যে বেশি বেশি করে পানি খেলে সম্ভবত কিডনিটা ভালো থাকবে, এই আশায় অনেকেই সারাদিনে প্রচুর পরিমাণ পানি খান। এই ধারণাটি কতটুকু বিজ্ঞানসম্মত? এই ধারণাটি আমি বলবো না যে সম্পূর্ণ ভুল, তবে এই ধারণাটি আংশিকভাবে ভুল। কেন, খুব বেশি পানি খেয়ে আসলে লাভ নেই যাদের কিডনি ভালো আছে, এবং যাদের কিডনির সমস্যা আছে তাদের বেশি পরিমাণে পানি খাওয়াটা ক্ষতিকর হতে পারে। তবে শুধুমাত্র যাদের কিডনিতে বারে বারে পাথর হয় এবং যাদের বারে বারে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে ভুগে থাকেন, তাদের বেলায় বেশি পানি খেলে উপকারিতা হতে পারে, কারণ পাথর হওয়ার প্রবণতা কমে যাবে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার প্রবণতা কমে যাবে। কিন্তু অন্যান্য মানুষের বেলায় পরিমিত পরিমাণ পানি খাওয়া উচিত। খুব বেশি পানি খেলে পরিমিত পরিমাণ, যেটা আমরা বলি একজন স্বাভাবিক মানুষের 1.5 থেকে 2 লিটার পানি খাওয়া উচিত। এবং এটা হচ্ছে আপনি কি এনভায়রনমেন্টে কাজ করছেন সেটার উপর নির্ভর করে। আপনি যদি খুব গরম এনভায়রনমেন্টে কাজ করেন, যেখানে আপনার প্রচুর ঘাম হচ্ছে, সেখানে হয়তো আপনার পানি খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিতে হবে। এবং যেখানে আপনি যদি শীতের সময় যেমন আমাদের পানি খাওয়ার প্রয়োজন একটু কম হয় গরম গ্রীষ্মকালের চেয়ে, একটি সহজ পথ হচ্ছে আপনার প্রস্রাবের রংটা যদি আপনি লক্ষ্য করেন। আপনার যদি প্রস্রাবের রং পানির রঙের কাছাকাছি হয়, তাহলে বুঝবেন আপনি ঠিক পরিমাণ পানি খাচ্ছেন। কিন্তু আপনার প্রস্রাবের রং যদি পানির রঙের চেয়ে গাঢ় হয়, তা আপনি বুঝতে পারবেন যে আপনি কম পানি খাচ্ছেন। এটা দিয়ে আপনি বুঝতে পারবেন। সুতরাং খুব বেশি পানি খেয়ে লাভ নেই, কিন্তু পরিমিত পরিমাণ পানি খাওয়া উচিত। অতিরিক্ত পানি খেলে সেটা কিডনির উপর একটা চাপের কারণ হয়ে দাঁড়ায়। কিডনির উপর চাপ কারণ হতে পারে। কিডনি ভালো থাকলে হয়তো খুব বেশি সমস্যা হবে না, কিন্তু আবার বারে বারে আপনাকে হয়তো বাথরুমে যেতে হবে। কিন্তু কিডনি খারাপ হলে বেশি পানি খেলে আপনার শরীরে পানি জমে যেতে পারে, এবং শরীরে আপনার পানি জমে যাওয়ার জন্য আপনার পা ফুলে যেতে পারে, আপনার ফুসফুসে পানি জমে শ্বাসকষ্ট হতে পারে। জি, আমরা দর্শক শুনলাম যে পানি পরিমিত খাওয়াটাই স্বাস্থ্যসম্মত। দর্শক, একটা সময় ছিল আমাদের দেশে 1974 সাল, দুর্ভিক্ষের দেশ, অপুষ্টিতে না খেতে পেয়ে অসংখ্য মানুষ মারা গেছেন। তারপর থেকে আমরা শুনে আসছি যে আমাদের দেশ অপুষ্টিতে ভুগছে, প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে না আমাদের মানুষ। আর এখন আমাদের দেশে নাকি অপুষ্টি যেমন সমস্যা, অতিরিক্ত পুষ্টিও নাকি সমস্যা। আসলে কি তাই? একদমই সত্যি, এবং সত্যি এটা খুব ভাবতেই অবাক লাগে যে আমাদের মতো দেশে আজকে আমরা হিমশিম খাচ্ছি এই দুইটা, যারা আমরা পুষ্টি নিয়ে কাজ করি, দুইটা সমস্যা নিয়ে। একটা হচ্ছে অপুষ্টি, আর একটা হচ্ছে অতিরিক্ত পুষ্টি, বা যেটা আমরা বলছি স্থূলকায়ত্ব। এবং এটা দেখা যাচ্ছে শিশুদের মধ্যে যেমন, মধ্যবয়স্কদের মধ্যে যেমন, আর তাদের শিশুদের মধ্যে যেটা আমরা ভয়ের কারণ বলি, এই কারণে যে একটা শিশু যদি স্থূলকায় হয়, পরবর্তীকালে কিন্তু তার নানান ধরনের অসুখ তার মধ্যে বাসা বাঁধতে পারে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, তারপরে তার কোলেস্টেরল লেভেল বেড়ে যাওয়া, এগুলা কিন্তু পরবর্তীকালে। মাঝখানে জিজ্ঞেস করি যে আমাদের একটা ধারণা রয়েছে বাচ্চা নাদুস নুদুস হবে, একটু মোটা সোটা হবে, এটাই তো ভালো। এটা অনেক দিন পর্যন্ত আমাদের ধারণা ছিল যে বাচ্চা গোলগাল না হলে বাচ্চার স্বাস্থ্য ভালো না। তো সেইটাতে বলবো যে আমরা মায়েরাই কিন্তু বাচ্চার ক্ষতিটা করি। কারণ এই যে একটা শিশু যে স্থূলকায় হয়, এই ফ্যাট সেল কিংবা চর্বি সেল যেটা, এটা কিন্তু তার শরীরে রয়েই যায়, এবং পরবর্তীকালে দেখা যায় যে তার মধ্যে স্থূলকায় হওয়ার প্রবণতাটাও বেশি, এবং নানান অসুখ বিসুখ। আমাদের বাচ্চারা মোটা হচ্ছে কেন? মোটা হওয়ার প্রধানত কারণ যেটা আমরা এখন দেখি, যেটা হচ্ছে ফাস্ট ফুড কালচার। ফাস্ট ফুড কালচার যেটা, সেটা হচ্ছে যে নামেই ফাস্ট, বলা মাত্র আমরা দোকানে তৈরি পাচ্ছি, যেখানে সেখানে খেতে পারি। আগে যেমন ছিল ভাত খেতে হচ্ছে, ভাতটা যেখানে সেখানে খাওয়া যাচ্ছে না। আমি এখন একটা বার্গার নিয়ে নিচ্ছি, একটা পিৎজা নিয়ে নিচ্ছি, যখন ইচ্ছা তখন খেয়ে নিচ্ছি। আর ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ তো বাচ্চাদের দোষ দিয়ে আসলে লাভ নেই, তারা খেলবেটা কোথায়? আমরা আমাদের বাচ্চাদের একটা মাঠও দিতে পারি না। আমরা প্রচুর স্কুল দেখি যে যেখানে কোনো মাঠ বলে কিছু নেই। তো সেই কারণে বাচ্চারা কি করে, সারাদিন কম্পিউটার, সারাদিন মোবাইল গেম দিয়ে তারা আজকে পড়ে। সেটাই, মানে আমাদের বাচ্চারা ফুটবল ঠিকই খেলে, কিন্তু সেটা মাঠে না, কম্পিউটারে তারা ফুটবল। ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আমাদের বয়স্ক মানুষদের যারা অ্যাডাল্ট, তাদের ওজন বাড়ছে কেন? তাদের খাদ্যাভ্যাসে কি প্রবলেম হচ্ছে? খাদ্যাভ্যাসের কারণ আমি যেটা বলবো যে, যদি আমি আজকে টিভিতে প্রোগ্রাম করি, বড় একটা শত্রু হচ্ছে টিভি দেখা। যত ধরনের সিরিয়াল, যাদের কাজ নেই, যারা বাড়িতে থাকেন, তারা বসে বসে টিভি দেখেন। এবং টিভি দেখার একটা অন্যতম একটা সাইড এফেক্ট হচ্ছে খাওয়া দাওয়া। শুধু টিভিতে তো মনটা ভরে না, সাথে আমার যতটুকু খাওয়া দরকার আমি তখন মানে খাওয়া দাওয়া এবং সেই সাথে ল্যাক অফ এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, বসে বসে টিভি দেখছি, অতিরিক্ত খাবার খাচ্ছি, এটা একটা কারণ।
কি করব, আগে ছিল একটা চ্যানেল আর এখন তো 100 চ্যানেল। 100টা চ্যানেল, চ্যানেলের দোষ হচ্ছে আমার অ্যাটিটিউড। আমি আমার নিজের ভালোটা কতটা দেখব। যে আগে যেমন আপনাকে ফোন ধরতে হলো ঘরে এই মাথা থেকে ও মাথা যেতে হতো, এখন আপনি সেটাও করতে হচ্ছে না, আপনি ফোন ধরতে হলে পকেট থেকে ফোন বের করে কথা বলছেন, ফলে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি আসলে অনেকই কমে যাচ্ছে। এবং যত বেশি আপনার গ্রামগুলো শহরে পরিণত হচ্ছে তত বেশি, যেমন আমার গ্রামের একজন বলছিলেন সেদিন যে এখন আর উনি হাঁটেন না, কেন? যে ওনার গ্রামে পাকা রাস্তা হয়ে গেছে, এখন সেখানে গাড়ি চলে, ওখানে এখন সেখানে অটো রিক্সা চলে, ফলে ওখানে আর হাঁটার মতো জায়গা নেই। ফলে আমাদের আসলে এভাবেই ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, আর সেই সাথে বাড়ছে আমাদের স্থূলতা বা অতিরিক্ত ওজন। অতিরিক্ত ওজনের সাথে শুধুমাত্র যে কিডনি রোগের সম্পর্ক রয়েছে তা না, আরো অনেকগুলো রোগের সম্পর্ক রয়েছে। শুনুন সেই রোগগুলোর ভয়াবহ নাম প্লিজ। যেমন অতিরিক্ত ওজন হলে আপনার ডায়াবেটিস হওয়ার প্রবণতা বেড়ে যাবে, উচ্চ রক্তচাপ হওয়ার প্রবণতা বেড়ে যাবে, কিডনির অসুখের কথা আমরা বলেছি। এছাড়া আপনার অস্টিওআর্থ্রাইটিস অর্থাৎ আপনার গিরার ব্যথা, সেটার পরিমাণ বেড়ে যাবে। আপনার শরীরের যে রক্তের চর্বির সমস্যা বেড়ে যেতে পারে, এবং আরো অনেক, এবং এগুলো থেকে অন্যান্য অনেক রোগের জন্ম হতে পারে। সুতরাং অতিরিক্ত ওজন অনেক ক্ষেত্রে, এবং অতিরিক্ত ওজনের দেখা গেছে যারা অতিরিক্ত ওজনে ভোগেন তাদের অনেকের আবার মানসিক স্বাস্থ্যেরও সমস্যা হয়, ডিপ্রেশনে ভোগেন, পুয়ার কোয়ালিটি অফ লাইফ। জি দর্শক, আমরা শুনলাম অনেকগুলো সমস্যা হতে পারে, কাজে আমরা এতগুলো সমস্যায় ভুগতে চাই না, আমরা চাই আমাদের ওজন কমাতে। ওজন কমানোর জন্য আমাদের খাবারের মেনুটা কেমন হওয়া উচিত শুনবো আপনার কাছে, তবে তার আগে আরেকবার একটা ফোন নিচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম, মোহাম্মদ মোজাম্মেল হক। জি, আমি একটু ডাক্তার সাহেবের সাথে একটু প্লিজ কথা বলুন, অসুখ বিষয়ে একটু জানতে চাচ্ছি। আমার ডায়াবেটিস আছে, সকাল বিকাল 2 বেলা ইনসুলিন নিয়ে আমি ডায়াবেটিস কন্ট্রোলে রাখি। আমার মোটামুটি 6-7 এর ভিতরে ডায়াবেটিস থাকে। আমার হাই প্রেসার নেই। আমি গত বছর সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা করেছি, এটা হলো 1.4। তো 1.4 আমাকে কোনো মেডিসিন দেয় নাই, বলছে মানে খাদ্য নিয়ন্ত্রণ করার জন্য। তা আমি জানতে চাচ্ছি যে কোনো মেডিসিন কি এই এখনো আবিষ্কার হয় নাই সিরাম ক্রিয়েটিনিন কমানোর জন্য, আর কি কি খাদ্য নিয়ন্ত্রণ করতে হবে আমাকে একটু কাইন্ডলি আরেকবার বলবেন। আচ্ছা, আপনার ডায়াবেটিস আছে, আপনার প্রথম কাজ হচ্ছে ডায়াবেটিসকে ভালোভাবে নিয়ন্ত্রণ করা, এবং সেটা করলে আপনার কিডনিকে রক্ষা করতে পারবেন। আপনার সিরাম ক্রিয়েটিনিন 1.4 মানে এটা হচ্ছে স্বাভাবিকের উচ্চ মাত্রায় আছে, আপার লিমিটে আছে। তো সেখানে কিছু ওষুধ আছে, যদি আপনার প্রস্রাবে প্রোটিন নির্গত হয়ে থাকে, প্রোটিন যে থাকে খুব সম্ভবত যাচ্ছে ডায়াবেটিসের কারণে, তাহলে সেখানে আমরা কিছু ওষুধ যেমন যেগুলোকে আমরা বলি এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, এস ইনহিবিটরস বা ইনহিবিটর রিসেপ্টর, সেগুলো খেলে ইউরিনে প্রোটিনের মাত্রা কমে যাবে এবং সেখানে কিডনিও ভালো থাকবে। আর এছাড়া খাদ্যাভ্যাসের ব্যাপারে হচ্ছে যে ওনার ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ওনার খাদ্যে মানে শর্করা জাতীয় খাবার কম খাওয়া উচিত, চিনি মিষ্টি ওনাকে অ্যাভয়েড করতে হবে। আর যেহেতু ওনার ক্রিয়েটিনিনটা স্বাভাবিক উচ্চ মাত্রা পর্যায়ে আছে, সেজন্য ওনারও প্রোটিন রেস্ট্রিকশনটা করা উচিত, মানে আমি হয়তো খাবার পরিমাণ একটু কম খাওয়া উচিত। আমি একটু জানতে চাই আপনার কাছে এই প্রসঙ্গে, ভাই আপনার প্রসঙ্গে আমি একটা প্রশ্ন করছি, সেটি হচ্ছে যে অনেকেরই ধারণা যারা সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ, দীর্ঘমেয়াদী কিডনি দুর্বলতায় ভুগছেন, ক্রিয়েটিনিন লেভেলটা কমে গেলে তার কিডনিটা ভালো হয়ে গেল, এটা কি তাই? সেরকমটাই মানে ব্যাপার হচ্ছে ক্রিয়েটিনিন হচ্ছে একটা পরীক্ষা যেটা দিয়ে আমরা নির্ণয় করতে পারি কিডনি কেমন কাজ করছে, এবং এই ক্রিয়েটিনিনটাকে আমরা বিভিন্ন ফর্মুলায় বসিয়ে আমার কিডনির জিএফআর যেটা বলি গ্লোমেরুলার ফিল্টার, সেটাও মাপা যায়। তো এই ডেফিনেটলি ক্রিয়েটিনিন একটা মাত্রা যেটা দিয়ে আমরা কিডনির সুস্থতা নির্ণয় করতে পারি। সুতরাং ক্রিয়েটিনিন কমে গেলে কিডনি কার্যকারিতা ভালো হচ্ছে, এটা এই কথাটা ঠিক। আচ্ছা, কিডনির কার্যকারিতা ভালো হচ্ছে এবং তিনি সম্পূর্ণ ভালো হয়ে যাচ্ছে? না, সম্পূর্ণ ভালো হয়ে যাচ্ছে না। দুর্বল কিডনি তো কিছু দুর্বলতা থেকেই যাচ্ছে। কাজে আপনাকে দীর্ঘমেয়াদী কিডনি যত্ন নিতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে এবং খাদ্য নিয়ন্ত্রণ করতে হবে। এক্স্যাক্টলি। পাপা, আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম যে আমরা ওজন কমাবার মেনুটা চাই আপনার কাছে। আচ্ছা, মেনু যেটা প্রথমে যেটা এক নম্বর হচ্ছে খাদ্যের আগে যেটা করতে হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি অথবা লাইফস্টাইল, এটা একটা মাস্ট। আর যেটা দরকার যে প্রতিদিন যে আমাকে অনেকক্ষণ হাঁটতে হবে তা না, অ্যাটলিস্ট আমি যদি 30 মিনিট আর হাফ অ্যান আওয়ার যদি আমি কোনো না কোনো ধরনের এক্সারসাইজ করি, হাঁটা, জোরে হাঁটা, তাহলে কিন্তু এটা একটা পদ্ধতি যে আমার
ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটু বাড়াতে হবে, বাড়িতে বসে বসে টিভি না দেখে আমি যদি একটু হাঁটাহাঁটি করি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি এটা খুব ইম্পর্টেন্ট। নাম্বার 2 হচ্ছে খাবারের বেলা আমরা 6টা উপাদান আমরা বলি খাবারে থাকতে হয়, যেমন কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, মিনারেল এন্ড পানি। এই সবগুলোর মধ্যে যেটা আমাদের গুরুত্ব দিতে হবে যে আমাদের খাবারের বিরাট একটা অংশই থাকে ভাত অথবা কার্বোহাইড্রেট, শর্করা জাতীয়, যেমন রুটি, তারপরে ভাত, এই জাতীয় খাবার। এইটার পরিমাণটাকে যদি আমরা ওজন কমাতে চাই, সোজা হিসাব, আমি ক্যালোরি হিসাব করব না, আমি জাস্ট অর্ধেক করে দিই। কেউ যদি 1 প্লেট ভাত খেত, সে হাফ প্লেট ভাত খাক। তার জায়গাটা নিবে কে? সবজি ইচ্ছা মতো খাক, ফল যত খুশি খাক, শুধু কলা বাদে, আর আলু জাতীয় খাবার, কলা এটা বাদ দিয়ে ফলমূল, শাকসবজি খাবারের অনেক মজার খাবার। আর এছাড়া বাদ দিতে হবে মিষ্টি জাতীয় খাবার, চকলেট, আইসক্রিম, এই জাতীয় খাবারগুলা যতটা সম্ভব বাদ দেওয়া। ওজন কমানোর এগুলা হচ্ছে মানে ওজন বাড়ানোর জন্য সবচেয়ে ভালো মেনু দিয়েছেন। আমি একটু কোশ্চেন করি আপনার কাছে, যেমন ধরুন আমি ভাত খাবো না, যেহেতু আমার ওজন বেড়ে যাচ্ছে, আমি ইচ্ছা মতো 4-5টা রুটি খেয়ে ফেললাম। না, ভাত আর যেটা ক্যালোরি হিসাবে কিন্তু রুটি আর ভাতের মধ্যে আসলে দুইটাতেই দেখা গেছে 1 কাপ চাল এবং 1 কাপ আটা যদি আমি মাপি, 360 ক্যালোরি দুটাতেই আছে। আচ্ছা, ক্যালোরির পরিমাণ কিন্তু একই। যেটা রুটি আমরা মাঝে মাঝে কেন খেতে বলি, রুটির বেলা হচ্ছে যে রুটি আমি 3টা রুটি দিলাম, আমি 3টা রুটি খেয়ে উঠে গেলাম। আর ভাতের বেলা যেটা আমি ভাত দিলাম, একটু 1 মুঠ ভাত নেই, 1 চামচ ভাত নেই, পরিমাণটাকে নির্দিষ্ট করা যায় না। এছাড়া ভাত আর রুটির অনেকেই আছে সবচেয়ে তফাৎ কিছু আছে, তা কিন্তু না। ওজন কমানোর চেষ্টায় একবেলা খাবার বাদ দিয়ে দেন, এই প্র্যাকটিসটা কি ঠিক? এই প্র্যাকটিসটা আমি বলবো এটা একটা খুব একটা ভুল একটা আমাদের অভ্যাস। কারণ আমাদের বডির একটা মেকানিজম আছে যেটাকে আমরা বলি বেসাল মেটাবলিক রেট। যত আমরা খাবারের গ্যাপ বাড়াবো কিংবা খাবার বাদ দিব, এই রেটটা কমে গেলে যেটা হয়, আমি যে খাবারটা খাচ্ছি সেটা আমার শরীরে ঠিকমতো কাজে না লেগে এটা অতিরিক্ত চর্বিতে পরিণত হচ্ছে। তার ফলে ওজন তো কবেই না উল্টা বাড়ে। সুতরাং কোনো খাবার বাদ দেওয়া যাবে না, সব খাবারই খাবো, পরিমিত পরিমাণ। অনেকেই আছেন যে ওজন কমানোর চেষ্টায় আপনার বিশেষ ধরনের মেনু ফলো করেন, ডায়েট মেনু ফলো করেন, এই প্র্যাকটিসটা কি ঠিক? এই প্র্যাকটিস আমি কিছু শোনা যে তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে অনেকে এমন খাবার, এমন ডায়েটটা নেন যে খাবার থেকে কার্বোহাইড্রেট, কার্ব টোটালি বাদ দিয়ে দেন। তো সেটার বেলা আমি বলবো, আমাদের যেটা মনে হয় এটা একটা খুব রিস্কি প্র্যাকটিস। কারণ কার্বোহাইড্রেটের মধ্যে যে ভিটামিন বি কমপ্লেক্স আছে সেটা কিন্তু আমার নার্ভের খাবার, আমার ব্রেনের খাবার। তো সেই খাবারটা বাদ দিয়ে আমি যদি আজকে ডায়েটিং করতে যাই, আমার নানান ধরনের নার্ভের অসুখে আমি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো সেইভাবে যেন কেউ ক্রাশ ডায়েটিং এ না যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে বাচ্চাদের বেলায় কিছু অ্যাডভাইস দিবেন না, তাদের যাতে ওজন বেড়ে না যায়? বাচ্চাদেরকে তো অ্যাডভাইস দিবেনই, মাদেরকে একটু অ্যাডভাইস দিয়ে দেন। বাচ্চাদের বেলায় যেটা বলবো যে বাচ্চাকে ভালোবাসেন, আমিও বাচ্চাকে ভালোবাসি, সেটাতে কোনো অসুবিধা না। কিন্তু বাচ্চাকে ভালোবাসতে গিয়ে বাচ্চাকে যেন আমি ক্ষতি না করি, তাকে আমি ভবিষ্যতে ক্ষতির দিকে না ঠেলে দিই। সেই জন্য যতটা পরিমাণ, এমন যদি আমি করি আচ্ছা তাকে আমি পিৎজা দিচ্ছি, বার্গার দিচ্ছি, সপ্তাহে 1 দিন খাক, ডেইলি না। আর তাকে আমি অভ্যাস করি না কেন যে ফলটা না খেলে জুস খাক, ফল না খেলে তাকে আমি এটা দিয়ে পুডিং করে দেই, পাই করে দেই, এগুলো যদি আমি করতে পারি, যে একটু মজাদার খাবার ফল মূল দিয়ে তৈরি করা একটা খাবার, দুধ দিয়ে একটা খাবার তৈরি করা, যেটা বাচ্চার জন্য পুষ্টিকর অথচ ওজন বাড়বে না, এরকম একটা। আপনার কাছে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, ছোট ছোট কিছু প্রশ্ন। কোন অসুখের সাথে কি অতিরিক্ত ওজনের সম্পর্ক রয়েছে? হ্যাঁ, অনেক অসুখে ওজন বেড়ে যেতে পারে, যেমন হাইপোথাইরয়েডিজম, কুশিং সিনড্রোম, আপনার আরো কিছু হরমোন জাতীয় হরমোনের অসুখ আছে যেগুলোতে আপনার শরীরে ওজন বেড়ে যেতে পারে। আচ্ছা, এমনি বংশগত কারণে তো অনেকের ওজন বেশি থাকে, যেটা কমানো একটু টাফ হয়ে যায়, খুবই ডিফিকাল্ট হয়ে যায়। কোন ওষুধের সাথে কি ওজনের সম্পর্ক রয়েছে? হ্যাঁ, কিছু ওষুধ আপনার ওজন বাড়াতে পারে, যেমন আপনি যদি স্টেরয়েড বা প্রেডনিসোলন খান কোনো কারণে, কিংবা যারা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খান, সেটাতে ওজন বাড়তে পারে। কেউ আছেন যে ওজন কমানোর জন্য ওষুধ খেতে চান এবং কিছু ওষুধও মার্কেটে রয়েছে, এই ব্যাপারে আপনার পরামর্শ কি? আমার মনে হয় ওষুধ খেয়ে খুব বেশি লাভ হয় না, কারণ আমরা আমাদের অনেক রোগীর বেলায় দেখেছি যে ওষুধ খেয়ে খুব একটা লাভ হয় না। বেশি লাভ হয় আসলে আপনি খাদ্য নিয়ন্ত্রণ করলে এবং আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ালে। ওষুধ যেগুলো বাজারে আছে সেখানে ওষুধের সঙ্গে কিন্তু লেখা আছে এর সঙ্গে আপনাকে খাদ্য নিয়ন্ত্রণ করতে হবে এবং আপনাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে, মানে আপনার জীবন যাত্রার ধরনটা যারা মরবিড অবিসিটিতে ভুগছেন, যে মারাত্মক ওজনে ভুগছেন, তাদের বেলায় কিছু অপারেশন তো রয়েছে। হ্যাঁ, তাদের বিষয়ে ব্যারিয়াট্রিক সার্জারি করা হয়, যেমন ধরেন কারো হয়তো স্টমাক
পাকস্থলী কেটে ফেলে দেওয়া হয়, ছোট করে দেওয়া হয় যাতে উনি কম খেতে পারেন। যেমন ইদানিং আবার লাইপোসাকশন একটা করা হয়। লাইপোসাকশন তো হচ্ছে ফ্যাট শরীরে ফ্যাট বের করার জন্য, কিন্তু আপনার কিছু বেরিয়াট্রিক সার্জারি আছে যেগুলো করে আপনার ওজন কমানো যেতে পারে। জি আপা, আপনার কাছে আমি জানতে চাই যে অনেকের একটা কনসেপশন আছে যে টক খেলে কিংবা টক দই খেলে ওজনটা বোধহয় কমবে। এটার আসলে বৈজ্ঞানিক বা সায়েন্টিফিক এরকম কোনো ব্যাখ্যা আমরা দেখি না। যেটা হয় যে দই আসলে একটা উপকারী খাবার, তো সেটা খেলে আবার অন্য ধরনের উপকার হয়। ওজনে যেটা এটা হেল্প করতে পারে সেটা হচ্ছে আমার একটা ফিলার। দই যদি খাই আমার পেটটা একটু ভরা ভরা লাগে, আমি হয়তো অন্য খাবারটা খাবো না। এছাড়া চর্বি খাটার মতো দইয়ের মধ্যে কিছু আছে বলে আমরা বলি না। অনেকে আছে লেবুর শরবত খাচ্ছেন, তেঁতুলের শরবত খাচ্ছেন, ইচ্ছা মতো করলার রস খাচ্ছেন, ওজন কমানোর চেষ্টা। ওষুধি গুণ আছে, কিন্তু অনেক রিসার্চে আমরা যেটা দেখেছি যে এটাতে আসলে ওয়েট কমানোর মতো কোনো উপাদান নেই। স্থূলতা কমানোর জন্য বা স্থূলতা প্রিভেন্ট করার জন্য, কিডনি রোগ প্রিভেন্ট করার জন্য, প্রতিরোধ করার জন্য কি করণীয়? সময় শেষ। স্থূলতা কমানোর জন্য আমি বলবো যে আপনি খাদ্যাভ্যাস পরিবর্তন করুন। দিনে অন্তত 5 বার ফ্রুটস এবং ভেজিটেবলস খান অন্যান্য খাবারের বদলে, এবং অন্যান্য খাবার কমিয়ে দিন। এবং আপনার ফাস্ট ফুড এবং রঙিন পানীয়, কোমল পানীয় যেগুলো আছে, কোকা-কোলা এবং অন্যান্য সফট ড্রিঙ্কস গুলো আছে সেগুলো অ্যাভয়েড করেন। কারণ এক বোতল সফট ড্রিঙ্কসে 8 চামচ চিনি থাকে, ফলে আপনি এক বোতল সফট ড্রিঙ্ক খাচ্ছেন মানে 8 চামচ চিনি খাচ্ছেন, ফলে আপনি অনেক ক্যালোরি খেয়ে ফেলতেছেন। সুতরাং এগুলো আমাদেরকে বাচ্চাদেরকে পরিহার করতে হবে, এবং বাচ্চাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ান। বাচ্চারা যেন আর সবারই ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানো উচিত। ধরেন আপনি অফিসে যাচ্ছেন, আপনি অফিসে ফেরার পথে আপনি কিছুটা সময় আপনি বাসায় হেঁটে আসতে পারেন। আপনি অফিসে 5 তলায় উঠছেন, লিফটে উঠবেন না, আপনি সিঁড়িতে উঠতে পারেন। এই অভ্যাসগুলো করলে আস্তে আস্তে আশা করি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ালে, কেউ যদি প্রতিদিন 30 মিনিট হাঁটেন তার 3 বছর আয়ু বেড়ে যাবে, এবং কেউ যদি ডেইলি 1 ঘন্টা করে হাঁটেন তার 12 বছর আয়ু বাড়বে। সুতরাং আপনি এই সুস্থ থাকার, আয়ু বাড়াবার নিশ্চয়তা এবং কি ভাবে সেটি করলে আমাদের বাড়তে পারে সে সম্পর্কে আপনাদের কাছ থেকে বিস্তারিত শুনলাম। অধ্যাপক ডক্টর মহিবুর রহমান এবং অধ্যাপক ডক্টর খালেদা ইসলাম, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং মতামত দিয়েছেন আমাদের দর্শকদের, আশা করি কাজে লাগবে। দর্শক, গবেষণায় দেখা গেছে যে পৃথিবী জুড়ে ওজনদার মানুষের সংখ্যা বাড়ছে। বর্তমানে এই সংখ্যা হচ্ছে 600 মিলিয়ন বা 7 কোটি, এবং 2025 সাল নাগাদ বিশ্বের প্রায় 18% পুরুষ এবং 25% মহিলা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগবেন। এই অতিরিক্ত ওজন নানান রোগের পাশাপাশি কিডনিকেও দুর্বল করে দিবে। দর্শক, কাজেই ওজন নিয়ন্ত্রণে রাখুন এবং আপনার কিডনিকে সুস্থ রাখুন, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আজকের অনুষ্ঠান। ধন্যবাদ।